জয়গুপ্ত উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। সহকারী শিক্ষক ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবি দুটি কোনো ফুল, ফল বা পাখির ছবি নয়। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এগুলো হলো রেখা দিয়ে আঁকা ছবি। এরকম ছবি তোমরা দেখেছ ক্রিকেট খেলায়। যখন ক্রিকেট খেলা হয় তখন প্রতি ওভারের রান সহজ উপায়ে দেখানোর জন্য উপস্থাপন করতে দেখা যায় এই ধরনের ছবিগুলো। প্রথম ছবিটি হলো স্তম্ভলেখের ছবি এবং দ্বিতীয় ছবিটি হলো রেখাচিত্র। এভাবে উপাত্তসমূহকে বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। আমি এখানে শুধু রেখাচিত্র নিয়ে আলোচনা করব। রেখাচিত্র আসলে আমরা এই যে তথ্য উপাত্তের এই অধ্যায়, এখানে দেখা গিয়েছে যে আমরা তথ্য কিভাবে বিন্যস্ত করতে হয়, তারপরে এই তথ্যকে কিভাবে সারণীভুক্ত করতে হয়, তারপরে এটাকে কিভাবে গড় করতে হয়, মধ্যক করতে হয়, এবং বিভিন্নভাবে আমরা গড়, মধ্যক, প্রচুরক এগুলো শিখে সবশেষের যে পর্যায়, সেই পর্যায়টাতে চলে এসেছি, সেটা হলো রেখাচিত্র। তো এই যে রেখাচিত্র বা লেখচিত্র, তো এই লেখচিত্রের মাধ্যমে আমরা উপাত্ত সমূহের অনেক ব্যবহার দেখতে পাই। আমি কিন্তু তোমাদেরকে গ্রাফে দুইটা গ্রাফ চিত্র আগে একটু দেখিয়ে দিয়েছিলাম। একটা ছিল স্তম্ভলেখ, আরেকটা ছিল রেখাচিত্র। তো এই যে স্তম্ভলেখ এবং রেখাচিত্র, তোমরা যে জিনিসটা দেখেছো এখানে বোধহয় তোমরা একটু খেয়াল করতে পেরেছো যে আসলে রেখাচিত্রটা আমাদের কেন প্রয়োজন, এটা দিয়ে আমরা কি করব। এই যে দেখো, রেখাচিত্রের মাধ্যমে আমরা যদি উপাত্ত সমূহকে উপস্থাপন করি তাহলে কি হবে, দেখো উপস্থাপন করি তাহলে দেখা যাবে যে আমরা যে উপাত্তগুলোকে উপস্থাপন করেছি সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং এগুলোকে আমরা আরো সহজে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে কথাটা আসলে কি বলেছে যে লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্ত সমূহ উপস্থাপন করা হয় তবে তা হয় কি চিত্তাকর্ষক ও বোঝার জন্য খুব সহজ। তাহলে আমরা এখান থেকে এইটুকু একটু বুঝতে পারলাম যে লেখচিত্র থেকে আমরা যে কোনো বিষয় বা উপাত্তগুলো সহজেই দেখে বুঝতে পারবো যে এখানে কি বলতে চেয়েছে। তো আমরা এখানে দেখো একটা কোয়েশ্চেন উদাহরণ আমি লিখে রেখেছি। এই উদাহরণের মাধ্যমে আমরা এখন বুঝবো যে আসলে কি এই যে কথাটা আমরা বলেছি যে একটা লেখচিত্র দেখলে সেটা অনেক চিত্তাকর্ষক এবং বোঝার জন্য সহজ হয় কিনা, সেটাই আমরা এই উদাহরণটার মাধ্যমে বুঝবো। তবে হ্যাঁ, উদাহরণটা শুরু করার আগে আমি যে কাজটা করব সেটা হলো যে তোমাদের কিভাবে লেখচিত্রের ছকটা করতে হয় এবং এটার কিছু কথাবার্তা আছে যে অংশগুলো লিখিয়ে শুরু করতে হবে। তো সেই জায়গাটা আগে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিব। তো আগে একটু বলবো যে কিভাবে লেখচিত্রটা শুরু করতে হয়। আমরা যখন লেখচিত্রটা শুরু করব, তোমরা তোমাদের বইটা একটু খোলো। বইটা যদি তোমরা 144 পৃষ্ঠা খোলো এবং দেখো যে এখানে প্রথমে একটা ছক করা আছে। লেখচিত্রতে আমরা এই যে ছকটা করা আছে, দেখো এখানে একটা রেখা দিয়েছে নিচের দিকে এবং আরেকটা রেখা দিয়েছে উপরের দিকে। তো দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো যে একটা রেখা দিয়েছে নিচের দিকে, মানে ভূমির সাথে বরাবর। তো এই যে ভূমির সাথে বরাবর এই রেখাটার নাম কি? অনুভূমিক রেখা। একটু খেয়াল করো, এই রেখাটার নাম কি? অনুভূমিক
ভূমি রেখা এবং যে রেখাটা উপরের দিকে গিয়েছে সেই রেখাটার নাম হচ্ছে কি লম্ব সরল রেখা। তোমরা একটু খেয়াল করে দেখো যে যে রেখাটা আমাদের ভূমির সাথে সমান্তরাল আছে সেই রেখাটাকে বলা হয়েছে অনুভূমিক রেখা এবং যে রেখাটা আমাদের ভূমির সাথে লম্ব অবস্থায় আছে এই রেখাটার নাম হলো লম্ব সরলরেখা। তাহলে আমরা নিশ্চয়ই একটু খেয়াল করছি, সবাইকেই কিন্তু একটু খেয়াল করতে হবে যে মিস্ত্রি কথাগুলো বলছে, একটু খেয়াল করতে হবে যে আমরা যখন জ্যামিতি করি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যখন লম্ব ভাবে উঠে যায় সেই রেখাটাকে আমরা কি বলি? লম্ব বলি। তো আমরা যেহেতু সেই রেখাটাকে লম্ব বলি তাহলে এই যে এখানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্বা ভাবে উঠে গেছে, তাহলে এই সরলরেখাটা কি রেখা? লম্ব সরলরেখা। তাহলে একটু খেয়াল করো, আমাদের রেখাচিত্র তৈরি করার আগে যেটা একদম প্রথমে মনে রাখতে হবে, আমাদেরকে একটা রেখা অনুভূমিক রেখা আঁকতে হবে আর সেই সাথে একটা লম্ব সরল রেখা আঁকতে হবে। তো আরেকটু কাজ আছে আমাদের, যখন আমরা এখন এই যে আমরা রেখা আঁকলাম, অনুভূমিক রেখার নাম দিলাম এক্স অক্ষ এবং লম্ব সরল রেখার নাম দিলাম আমরা ওয়াই অক্ষ। এখন আমরা যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, তো এই যে দুজন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এসে একটা জায়গায় মিলে গেল, এই যে একটা বিন্দু হলো, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও বিন্দু। এই বিন্দুটার নাম দিলাম কি? ও বিন্দু। এবং আমাদের যখন রেখাচিত্রের উপাত্তগুলো বসাতে থাকবো এখান থেকে কিন্তু 0 থেকে শুরু হবে। তো যখন আমরা উপরের দিকে একটু বেশি সংখ্যক উপাত্ত নিব, ধরো আমাদের এখানে উপাত্ত আছে 140, তো আমরা যদি এখানে 1 থেকে শুরু করি তাহলে আমাদের লম্ব রেখাটা অনেক বেশি উপরে চলে যাবে। তো সেখানে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এত বেশি উপরে না নিয়ে আমরা এখানে কিছু ভাঙা ঘর নিব। এরকম একটু দেখো তোমাদের বইটাতে এরকম দিয়ে একটা ভাঙা একটা অংশ দেওয়া আছে। তো আমাদের এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে ভাঙা চিহ্ন। এই জায়গাটার নাম খেয়াল করো, এই জায়গাটার নাম হচ্ছে আমাদের ভাঙা চিহ্ন। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে আমরা যখন রেখাচিত্র অঙ্কন করা শুরু করবো তখন আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে? একটা হলো অনুভূমিক রেখা, আরেকটা হলো লম্ব সরল রেখা, আর এই যে একটা চিহ্ন দেখালাম এই চিহ্নটার নাম হচ্ছে ভাঙা চিহ্ন। এটুকু নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে আমরা অনুভূমিক রেখা নিলাম, আবার এই যে একটা লম্ব রেখা নিলাম, ভাঙা চিহ্ন দিলাম, এই কথাগুলো আমাদেরকে আগে একটু গুছিয়ে লিখতে হবে। তো আমরা এখন দেখবো যে এই কথাগুলো আমরা কিভাবে গুছিয়ে লিখব। হ্যাঁ, শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করো, আমি এখানে একটা প্রশ্ন আগেই লিখে রেখেছিলাম। দেখো কি বলেছে এখানে, কোন স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কিভাবে দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে। তো উচ্চতা কি? উচ্চতা আছে 140, 145, 150, এরপর হচ্ছে 160, আবার হচ্ছে 150 এবং 165। তো এই যে উচ্চতাগুলো দেওয়া আছে, এই উপাত্তে রেখাচিত্র আঁকো। এই উপাত্তগুলো থেকে তোমাদের কি আঁকতে হবে? রেখাচিত্র আঁকতে হবে। তো আমি এতক্ষণ তোমাদেরকে বলেছিলাম যে রেখাচিত্র আঁকার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো আমাদের এই যে এদিকে আমি দেখো একটা রেখাচিত্রের মতো একটা ঘর এঁকে রেখেছি এখানে। তবে হ্যাঁ, তোমরা এই কাজটা কোথায় করবে? আমি তোমাদেরকে জাস্ট বোর্ডে আমার কাজ করার সুবিধার্থে আর তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা কাজ করবে এই যে এইরকম একটা কাগজ। দেখো এই কাগজটা দোকানে কিনতে পাওয়া যায়। এই কাগজটার নাম কি?
এই কাগজটার নাম হলো গ্রাফ পেপার, মানে রেখাচিত্রের জন্য কাগজ। তোমরা যদি দোকানে যাও, দোকানে গেলে এই কাগজটা কিনতে পারবে। এবং ঠিক দেখো, এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে ছোট ছোট করে ঘরগুলো দেওয়া আছে। তো আমি তোমাদের বোঝার জন্যই ঘরগুলো এখানে এঁকে নিয়েছি। তোমরা একটু ভালো করে দেখো, এই ঘরগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো আমি এটা এখানে রেখে দিলাম। তো আমি কাজ শুরু করব কোথায়? বোর্ডে। তো এই যে আমরা এখানে দেখো একটু কথা লিখে রেখেছি যে ছক কাগজে পরস্পর লম্ব দুইটি সরল রেখা আঁকা হলো। তো আমি আগে থেকে সরল রেখাটা এঁকে রেখেছি। এই যে এখানে দেখো, এইদিকে একটা সরল রেখা আর এদিকে একটা সরল রেখা। তো পরস্পর লম্ব, এই সরল রেখাটা এই সরল রেখাটা দুজন কিন্তু দুজনের উপরে লম্ব। তো দেখো এরপরে কি বলা আছে যে লম্ব আঁকা হলো। তো আমরা আগে থেকেই জানি যে অনুভূমিক রেখা এক্স অক্ষ। আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলেছি যে ভূমির দিকে যে রেখাটা যাবে সেটা হলো অনুভূমিক রেখা, আর এই অনুভূমিক রেখাটার নাম কি থাকবে? এক্স অক্ষ। দেখো এক্স অক্ষ এবং এক্স অক্ষের উপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ। খেয়াল করো, এই যে আমরা এক্স যে অক্ষটা এঁকেছি, ওর উপরের দিকে যে লম্ব একটা সরলরেখা এঁকেছি, ওর নাম হচ্ছে কি? ওয়াই অক্ষ। তো আমাদের এই যে কথাগুলো এবং এই যে অক্ষ, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এরা কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। দেখো, তাহলে আমরা এখানে এই বিন্দুটাও দিয়ে দিব, বা শূন্য বিন্দুও ধরে নিতে পারি আমরা। এখন এক্স অক্ষের দুই ঘর, এক্স অক্ষের দুই ঘর পর পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে, তার মানে কি? দেখো আমরা এক্স অক্ষের এখানে যে 1 2 3 4 5 6 এভাবে করে আমাদের অনেকগুলো ঘর আছে। তাহলে আমরা প্রতি দুই ঘরকে এখানে আমরা 1 ধরবো। আমাদের শিক্ষার্থী ছিল কয়জন? আমাদের শিক্ষার্থী ছিল 6 জন। আচ্ছা, তো আমরা এখানে কি করব? এক্স অক্ষের দুই ঘর পর পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরব। তাহলে দুই ঘর পর পর যদি ধরি, তাহলে এখানে আমাদের একটা বিন্দু আসবে, একজন শিক্ষার্থী আসবে, এখানে একজন শিক্ষার্থী আসবে, এখানে। দেখো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করছি কয় ঘর পর পর? দুই ঘর পর পর। তোমরা কি একটু খেয়াল করেছো এই বিষয়টা? আচ্ছা, 1 2 3 4 5 6 আমাদের শিক্ষার্থী ছিল কয়জন? 6 জন। অনুভূমিক রেখা বরাবর আমাদের কি যাবে? শিক্ষার্থী। আচ্ছা, আর এরপরে দেখো এই যে কথাটা বলছে, এক্স অক্ষের দুই ঘর পর পর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে এবং ওয়াই অক্ষের প্রতি ঘর। তোমরা একটু খেয়াল করো, ওয়াই অক্ষের প্রতি ঘর বলেছে, মানে কি? আমরা এখানে দুইটা ঘর বাদ দিয়ে একটা পয়েন্ট করেছি, আর ওয়াই অক্ষে আসবে প্রত্যেকটা ঘরে একটা করে পয়েন্ট। এই একটা, এটা একটু পরে বলে দিচ্ছি ভাঙা ঘরের কথাটা। তো এই একটা পয়েন্ট আসবে আমাদের, এই একটা পয়েন্ট, এই প্রত্যেকটা ঘরকে আমরা একটা করে পয়েন্ট করব। তাহলে দেখো, প্রতি ঘরকে উচ্চতার একক ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে শিক্ষার্থী ছিল 6 জন, আর এখানে এই 6 জনের উচ্চতা দেওয়া ছিল। তো এই উচ্চতা কথাটা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা উপরে কি দিয়েছি? উচ্চতা। এটুকু কিন্তু আমাদের ক্লিয়ার। এখন দেখো, তো এই যে বলেছিলাম যে এখানে যে একটু ঝামেলা আছে, একটু ভাঙা ভাঙা একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এখানে কিন্তু তোমরা একটা ভাঙা ভাঙা অংশ, একটু আঁকা বাঁকা অংশ দেখতে পাচ্ছ। এটা কেন দিলাম? দেখো, যেহেতু ওয়াই অক্ষ বরাবর 140 থেকে আরম্ভ করা হয়েছে। আমরা এখানে আরম্ভ করব 140 থেকে। আচ্ছা, তো 140 থেকে আমরা আরম্ভ করেছি, সেজন্য আমরা কি করেছি? ওয়াই অক্ষের মূল বিন্দুর উপর একটি ভাঙা চিহ্ন
নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। দেখো ভাঙা চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে 0 থেকে 0 থেকে 140 পর্যন্ত ঘরগুলো আছে। এই যে এখানে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে কি 0 থেকে 140 পর্যন্ত বুঝিয়েছে। তো এই জন্য এখানে কি করেছে, একটা ভাঙা ঘর দিয়ে দিয়েছে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে আমরা কোথায় কি দিব। এখানে আমরা দিব শিক্ষার্থীর সংখ্যা, আর উপরের দিকে আমরা দিব শিক্ষার্থীর উচ্চতা। তাহলে আমরা একটু শুরু করি কিভাবে কাজটা করব। আমাদের প্রথম শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে 2 ঘরে, এটা যদি আমাদের 0 হয়, এখানে 1 হলে এটা হবে কত 2, 3, এখানে হবে 4, এখানে হবে 6, তারপর কত হবে 8, এরপরে হবে, এগুলো কিন্তু ঘর সংখ্যা, তারপরে 12। আমরা আর যাই, তো আমরা কি করেছিলাম, এক সংখ্যে 2 ঘরকে একজন শিক্ষার্থী ধরেছিলাম। তাহলে এই 2 হলো কি প্রথম শিক্ষার্থী। তাহলে প্রথম শিক্ষার্থীর উচ্চতা ছিল কত, প্রথম শিক্ষার্থীর উচ্চতা ছিল 140। তাহলে আমরা এখানে উচ্চতার জায়গায় 140 লিখে দিব, 140 সেন্টিমিটার। তোমরা একটু দেখো যে আমরা কিন্তু এখানে নিচে শিক্ষার্থীদের সংখ্যার একটা নাম্বার লিখে দিয়েছি, আবার উপরের দিকে শিক্ষার্থীদের উচ্চতাও লিখে দিয়েছে। এখন আমরা একটু দেখবো যে প্রথম শিক্ষার্থীর উচ্চতা কত ছিল। আমাদের এখানে একটু খেয়াল করো, আমাদের কিন্তু প্রথম শিক্ষার্থীর উচ্চতা ছিল 140। তাহলে আমরা প্রথম শিক্ষার্থীর ঘর কোথায় ধরেছিলাম, এই যে খেয়াল করো 2, এই 2 ছিল প্রথম শিক্ষার্থী, কারণ আমরা শিক্ষার্থীর সংখ্যা 2 ঘরকে 1 ধরেছিলাম। তো দেখো এই 2 আর এখানে আমাদের 40 আছে, কোথায় 140 আছে এখানে। তাহলে আমরা এইখানে একটা বিন্দু করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো যে দ্বিতীয় শিক্ষার্থীর উচ্চতা কত ছিল 145। তাহলে আমরা দ্বিতীয় শিক্ষার্থীর বিন্দু কোথায় আছে 4 থেকে আমরা ঠিক এই যে দেখো এইদিকে 145, 4 আর 145 এর যে পয়েন্ট সেটা হলো এই জায়গাটা, একটু খেয়াল করো এই জায়গাটা। তো আমি এখানে একটা বিন্দু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে তৃতীয় শিক্ষার্থীর ঘর যাবে হলো 6 নম্বরে, আর তৃতীয় শিক্ষার্থীর উচ্চতা আছে কত 150। তো আমরা এদিক থেকে একটু উপরের দিকে যাব, উচ্চতা 150। একটু খেয়াল করো যে এই যে এখানে 150, এই 150 পর্যন্ত আমরা এখানে গিয়ে এই জায়গাতে আমাদের এই বিন্দুটা হবে। তাহলে আমরা এখানে একটু পয়েন্ট করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। একটু গাঢ় করে দিচ্ছি, কিন্তু আমি পয়েন্টগুলো একটু মোটা করে দিচ্ছি, তোমরা আবার এত মোটা করে দিও না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য পয়েন্টগুলো দিচ্ছি। আচ্ছা, এরপরে 1, 2, 3, 4 চতুর্থ শিক্ষার্থীর উচ্চতা কত আছে 160। চতুর্থ শিক্ষার্থীর উচ্চতা আছে 160। তাহলে আমরা এই যে দেখো চতুর্থ শিক্ষার্থীর ঘর 8 থেকে শুরু করে ঠিক এদিকে উপরের দিকে উঠবো, আমরা উপরের দিকে উঠে এখানে আসবো, কারণ হচ্ছে 160 এর ঘর হচ্ছে আমাদের এইদিকে। তাহলে এই জায়গাটা হবে 160 এর পয়েন্ট। ঠিক আছে, আমি এখানে একটু পয়েন্ট করে দিলাম। এরপরে পঞ্চম শিক্ষার্থী যাবে 10-এ। তো 10 পঞ্চম শিক্ষার্থীর উচ্চতা কত আছে 150। আচ্ছা, তাহলে আমরা 10 বরাবর উপরের দিকে উঠবো, এবং এখানে আমরা লিখে রেখেছি 150 এর ঘর হচ্ছে এদিক থেকে। তাহলে এই হচ্ছে আমাদের 150 এর পয়েন্ট। আমাদের গ্রাফে কিন্তু সংখ্যা উপরে নিচে আসতে পারে। দেখো এখানে একজনের উচ্চতা ছিল 160, এজন্য আমরা কিন্তু 160 উপরে চলে গেছিল। আবার দেখো ঠিক পরবর্তী জনের আবার উচ্চতা আসলে 150। তাহলে দেখো এই যে 150 এর পয়েন্ট কিন্তু আবার নিচে চলে এসেছে। তো এরকম উপর নিচ হতেই পারে। এরপরে আমরা দেখবো সবশেষ শিক্ষার্থীর উচ্চতা। সবশেষ শিক্ষার্থীর উচ্চতা কত আছে 165। তাহলে আমরা 12 থেকে উপরের দিকে যেতে থাকবো, 40, 45, 50, 55, 60, 65। তো এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 165। তাহলে এটা হলো সবশেষ শিক্ষার্থীর উচ্চতা। আচ্ছা,
আমরা কিন্তু সবার উচ্চতার পয়েন্টগুলো পেয়ে গেলাম। দেখো তো আমরা সবগুলো পয়েন্ট নির্ণয় করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই পয়েন্টগুলো আমরা মিলিয়ে দিব। আমরা দেখবো যে কয়টা বিন্দু একসাথে মিলে যায়, সেভাবেই আমরা রেখাচিত্রটা অঙ্কন করব। আচ্ছা, এই পর্যন্ত রেখাগুলো দেখো সমান্তরাল ভাবে গিয়েছে। তারপরে আমরা এই দুটো পয়েন্ট মিলাবো। এরপর দেখো একটা পয়েন্ট আমাদের নিচে এসেছে, এখন এই দুটোকে আমরা মিলাবো। আবার একটা পয়েন্ট উপরে চলে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই যে খুবই সুন্দর একটা রেখাচিত্র আমাদের এখানে অঙ্কন করা হয়ে গেল। তোমরা কিন্তু এখন এই চিত্রটাকে দেখে, এই সম্পূর্ণ চিত্রটাকে দেখে এই যে প্রশ্ন থেকে এই চিত্রটা বুঝতে বেশি সুবিধা হচ্ছে না? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা কত বলো তো, তোমার প্রশ্নের উত্তরটা এখানে খুঁজতে খুঁজতে তুমি কিন্তু ইজিলি এটার দিকে তাকিয়ে বলতে পারবে যে এই হলো ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা কত আছে, 165 সেন্টিমিটার। তো আমি আশা করব তোমরা সবাই নিশ্চয়ই এই যে গ্রাফ বা রেখাচিত্র আমি বোর্ডে করে দেখালাম, এটা তোমরা বুঝতে পেরেছো এবং এটাকে বারবার করে অনুশীলন করবে। এবং তোমরা তো বোর্ডে করবে না, খাতায়ও করবে না, তোমরা কোথায় করবে এই কাজটা? তোমরা করবে এই যে এই গ্রাফ পেপারে। একটু ভালো করে খেয়াল করো, তোমরা কিন্তু এই গ্রাফ পেপারে করবে, রেখাচিত্রের এই কাগজে করবে। আর হ্যাঁ, অবশ্যই আমরা অনেকেই রেখাচিত্র করতে গিয়ে এই যে লেখাগুলো, এই কথাগুলো আমরা লিখতে ভুলে যাই। এই ভুলটা যেন আমাদের না হয়। অবশ্যই আমরা রেখাচিত্র করতে গিয়ে এই কথাগুলো লিখবো, না হলে কিন্তু টিচার বুঝতে পারবে না যে তোমরা এই যে ঘরটা এঁকেছো কোথায় কিভাবে কি দিয়ে এঁকেছো। তো আশা করি তোমরা এই সম্পূর্ণ রেখাচিত্রের আলোচনাটা বুঝতে পেরেছো এবং এটাকে প্র্যাকটিস করতে থাকবে। এটাই হলো আমাদের এই তথ্য এবং উপাত্তের অধ্যায়ের সব শেষ অংশ। আর তোমরা যদি সবগুলি ক্লাস ফলো করো, অবশ্যই এবং অবশ্যই তোমরা তথ্য ও উপাত্তের এই অধ্যায়টা অনেক ভালো করে করতে পারবে এবং আমি সেই ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো করবে সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।